আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দেশ সফরের শুরুতে আবুধাবি যাবেন। উত্তরপ্রদেশে গত 24 ঘন্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 43 জনের মৃত্যু হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে 2 দিন ব্যাপী বৈঠক করবেন। ইরান যুদ্ধ, বিশ্বের জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা। আইপিএল ক্রিকেটে গতকাল কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 6 উইকেটে পরাজিত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই এমএসপি বৃদ্ধির এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টালে 622 টাকা। এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সেসেমি বা তিলের জন্য প্রতি কুইন্টাল 500 টাকা এমএসপি ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের গ্রেড এ শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টালে এমএসপি ধার্য করা হয়েছে 2461 টাকা। এছাড়া হাইব্রিড জোয়ারের জন্য কুইন্টাল পিছু 4023 টাকা, বাজরার জন্য 2900 টাকা এবং অড়হর ডালের জন্য 8450 টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। खरीफ के लिए जो फैसला लिया गया उसमें जितने भी खरीफ के क्रॉप्स हैं उन सब में कॉस्ट प्लस 50% या 50 से अधिक टोटल 2,60,000 करोड़ रुपए किसानों को पे आउट जाएगा इस पूरे फैसले से। और इस साल का एनुअल खरीफ प्रोक्योरमेंट होगा 824 लाख मेट्रिक टन एलएमटी। 2026-27 বিপণন বর্ষে 824 লক্ষ মেট্রিক টন ফসল সংগৃহীত হবে বলে আশা করা হচ্ছে। এজন্য কৃষকরা পাবেন আনুমানিক 2,60,000 কোটি টাকা। মন্ত্রিসভা কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্পও অনুমোদন করেছে। এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের মাধ্যমে সারফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য প্রায় 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে। সরকারি বেসরকারি অংশীদারিত্বে নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকীকরণের একটি প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। এই প্রকল্পের আওতায় জিএমআর নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড জিএনআইএল নাগপুরের ডক্টর বাবা সাহেব আম্বেদকর বিমানবন্দরকে বিশ্বমানের হিসেবে গড়ে তোলার কাজ করবে। বার্ষিক 3 কোটি যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে পারবেন। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি সিসিইএ আহমেদাবাদের সার্খেজ থেকে ঢোলেরা পর্যন্ত সেমি হাই স্পিড রেল লাইন ডাবল করার একটি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য প্রায় 20,667 কোটি টাকা খরচ পড়বে। 2030-31 সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। এক সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাঁদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন, যা তাদের জীবনে আরও বেশি সমৃদ্ধি নিয়ে আসবে। তিনি বলেন, আহমেদাবাদ ধোলেরা সেমি হাই স্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইল ফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে এবং যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। নাগপুর বিমানবন্দর সংক্রান্ত সিদ্ধান্তের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বিমানবন্দরটি বিমান চলাচল ও কার্গো পরিবহনের একটি প্রধান কেন্দ্রে পরিণত হবে, যা বাণিজ্য ও সংযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষিপণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দেশ সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সরকারি সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি এই 5টি দেশ সফর করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানান, সফরের প্রথম ধাপে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। পশ্চিম এশিয়ায় উদ্ভূত ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্বের তেলের বাজারে তৈরি হওয়া সংকটের মোকাবিলায় ভারত তেল সরবরাহের দিকে নজর দিচ্ছে। ফলে দুই দেশের মধ্যে আলোচনায় এই বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী 40 লক্ষ প্রবাসীর সুযোগ সুবিধার কথা নিয়েও আলোচনা করবেন তারা। 5 মাসের মধ্যে এই দ্বিতীয়বার তারা সাক্ষাৎ করবেন। চলতি বছরের জানুয়ারি মাসে আল নাহয়ান দিল্লি সফর করেন। আবুধাবিতে বৈঠকের পর আগামীকাল প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফর করবেন। 2017 সালের পর এটি হবে তার ওই দেশ দ্বিতীয় সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন রাজ্য সরকার একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা করেছে। মুম্বাইতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস পরপর 2টি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকেই মন্ত্রী ও সরকারি আধিকারিকদের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়। মুখ্যমন্ত্রী এবং সমস্ত মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের কনভয়ের গাড়ির সংখ্যা অর্ধেক করতে বলা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব কনভয় গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মন্ত্রী, বিধায়ক ও সরকারি আধিকারিকদের গাড়ি ব্যবহারের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছেন এবং জনগণকে গণপরিবহন ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন। গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রত রাজ্যের মধ্যে গণপরিবহনের মাধ্যমেই যাতায়াত করবেন বলে জানিয়েছেন। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কনভয় গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁদের কনভয় গাড়ির সংখ্যা অর্ধেকেরও কম করেছেন। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল পেশ হতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, 21 মে থেকে 26 মে পর্যন্ত অসম বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এই অধিবেশনের প্রথম দিকে নবনির্বাচিত বিধায়করা শপথ গ্রহণ করবেন। 26 মে সরকার অভিন্ন দেওয়ানি বিধি বিলটি সভায় উত্থাপন করবে। মুখ্যমন্ত্রী জানান, প্রস্তাবিত এই আইনের লক্ষ্য হল বিবাহের আইনি বয়সসীমা, বহুবিবাহ, উত্তরাধিকার এবং লিভ ইন সম্পর্কের মতো বিষয়গুলির সমাধান করা। খবর শুনছেন আকাশবাণী থেকে। উত্তরপ্রদেশে গত 24 ঘন্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 43 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভদোহি জেলায়, মারা গেছেন 15 জন। বহু আহত মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। মির্জাপুরে 10 জন, ফতেহপুরে 9 জন, বাদায়ুনে 5 জন এবং বেরেলি জেলায় 4 জন প্রাণ হারিয়েছেন। মৃতদের অনেকেই বজ্রাহত হয়ে প্রাণ হারিয়েছেন। ধূলিঝড় ও শিলাবৃষ্টির কারণে দেওয়াল ধসে পড়ার কারণে মানুষের ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন। রাজ্যের বিভিন্ন এলাকায় গতকাল আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনের ফলে বহু জায়গায় বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিট ইউজি প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে 3 জন জয়পুরের বাসিন্দা, 1 জন গুরুগ্রাম এবং 1 জন নাসিকের বাসিন্দা বলে জানা গেছে। মহারাষ্ট্রের অহল্যানগর জেলা থেকেও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় সংস্থাটি। তদন্তের স্বার্থে দেশের একাধিক স্থানে একযোগে তল্লাশি চালায় সিবিআই। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআইয়ের ডিরেক্টর প্রবীণ সুদের কার্যকালের মেয়াদ আরও 1 বছর বাড়ানো হয়েছে। কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটির এই মেয়াদ বৃদ্ধির অনুমোদন করেছে। চলতি মাসের 24 তারিখ তার অবসর গ্রহণের কথা ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল 2 দিনের সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে আজ থেকে 2 দিনব্যাপী তাঁর ইরান যুদ্ধ, বিশ্বের জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। কূটনৈতিক মহলের মতে আমদানি শুল্ক এবং প্রযুক্তিগত লড়াই নিয়েও 2 নেতার মধ্যে মতবিনিময় হওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠকে চীনের সাহায্য হরমুজ প্রণালী পুনরায় খোলার চেষ্টা করবেন ট্রাম্প। এর সঙ্গে চীনের মার্কিন বোয়িং বিমানসহ অন্যান্য পণ্যদ্রব্য আমদানি বৃদ্ধি নিয়েও কথা বলবেন তিনি।
বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও রাশিয়া বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আদান প্রদান সহ একাধিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সম্পর্ক দৃঢ় করেছে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে আসা রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানানোর সময় একথা বলেন তিনি। আইপিএল ক্রিকেটে গতকাল কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 6 উইকেটে পরাজিত হয়েছে। নবরায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরসিবি টসে জিতে কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠায়। রান তাড়া করতে নেমে কেকেআর 20 ওভারে 4 উইকেটে 192 রান তোলে। বিরাট কোহলি অপরাজিত 105 রান করে ম্যাচ সেরা হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।